একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। স্মৃতির মিনারে ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ। বিএনপির পক্ষ থেকেও স্মৃতির বেদিতে দেয়া হয় ফুল। একুশকে মর্যাদাবান করার জন্য আরও বেশি চেষ্টা করেছি। আগামীতেও ইনশাআল্লাহ আমরা জাতির সমস্ত ইতিহাস ঐতিহ্যকে সংস্কৃতিকে ধারণ করে যথাযথ মর্যাদার সাথে সবকিছু আমরা পালন করব। আমরা এখন জনগণের স্বপ্নকে পূরণ করার কাজে আত্মনিয়োগ করব। ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজিমপুর শহীদদের কবরে দোয়া পাঠ। বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারগুলোয় উপচে পড়া ভিড়। বাংলা ও বাঙালির এক অকৃত্রিম আবেগ 21শে ফেব্রুয়ারি। রক্তের দামে কেনা বাংলায় কথা বলেন বিশ্বের প্রায় 30 কোটি মানুষ। ভাষার মাধুর্যের মায়ায় বন্দী হন ভিনদেশিরাও। এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র তাদের ভাষা অধিকার জন্য মিছিল করেছিল। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি দোয়া ও মোনাজাতে 52 থেকে 24 শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা। মন্ত্রীরা জানান, এবারের 21 মুক্ত 21। 21-এর চেতনাকে ধারণ করে গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার নতুন শপথ নেন রাজনীতিকরা। সেই পলাশ শিমুল রাঙা দিনকে স্মরণ, মায়ের বুলি বাংলার জন্য প্রাণ বিলানো বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, তরতাজা তরুণ রক্তে মাখা স্মৃতির মিনারে অবনত বর্তমান। 52 ফিরে আসে 26-এর দারুণ শোকের রাতে। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বাংলাদেশ। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাত 12টা বাজার 1 মিনিট আগে শহীদ বেদিতে পৌঁছান রাষ্ট্রপতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শোকে স্মরণ করেন সেই বীর শহীদদের। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সদস্য সহ এই সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্যরাও। পরে দলীয় প্রধান হিসেবে নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান। সবশেষে তারেক রহমান তাঁর স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে 52-এর অকুতভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান 3 বাহিনী প্রধান। পুষ্পস্তবক অর্পণ করেন ভাষা শহীদদের বেদিতে। এরপর একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
একুশের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নেন নেতারা। এই নতুন একুশের যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। আমাদের মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হব, আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব, আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সংহত করতে সমর্থ হব। ছাত্রগণ অভ্যুত্থানের পরে মানুষের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, তার মধ্যে হচ্ছে আমাদের যেন আমরা জাতীয় সংস্কৃতি এবং ইতিহাসকে সর্বোচ্চ মর্যাদা দিই। সেই হিসাবে আমরা এবারের একুশকে মর্যাদাবান করার জন্য আরও বেশি চেষ্টা করেছি। আগামীতেও ইনশাআল্লাহ আমরা জাতির সমস্ত ইতিহাস, ঐতিহ্যকে, সংস্কৃতিকে ধারণ করে যথাযথ মর্যাদার সাথে সবকিছু আমরা পালন করব। সরকারের মন্ত্রীরা বলেন, একুশ বরাবরই প্রাসঙ্গিক এই বাংলাদেশে। স্বাধীনতার প্রেরণা, স্বাধীনতার যে আমাদেরকে যে দেশপ্রেম, এগুলো তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের স্বতঃস্ফূর্ত নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার দেশে পার্লামেন্টের আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি। আমরা এখন জনগণের স্বপ্নকে পূরণ করার কাজে আত্মনিয়োগ করব। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। মধ্যরাতে ঢল নামে সাধারণ মানুষের। এখানে আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এই রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলে একুশের প্রথম প্রহরে যে অগণন মানুষের ঢল, সেই ঢলও যেন তাই উচ্চারণ করছে। একুশের সেই চেতনাকে, নিজের অধিকার রক্ষার ন্যায্যতার সেই চেতনাকে ধারণ করে তারা পথ চলতে চায়। আগামীর সেই পথ চলায় যেন আর কোনো রফিক, জব্বার, শফিউরের প্রাণ বলি দিতে না হয়, তাই যেন পুনর্ব্যক্ত করছে নতুন পরিবর্তিত পরিস্থিতি কিংবা নতুন রাজনৈতিক সরকারের প্রথম এই 21 ফেব্রুয়ারিতে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 21 মানে মাথা নত না করা, 21 মানে হার না মানা এক জাতির ইতিহাস। 21-এর চেতনায় উদ্বুদ্ধ আর গর্বিত প্রজন্মের গন্তব্য আজ শহীদ মিনার। ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন আমার সহকর্মীরা। শুরুতেই যাব আল আমিন হক অহনের কাছে। অহন, কোন কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছে, তাদের অঙ্গীকার কি ছিল জানাবেন? অঙ্গীকার একই কথা, অর্থাৎ বাংলাদেশের মানুষ তার অধিকার আদায় করে নেন, সেটি 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত, এবং সেই আদায় করে নেওয়ার জন্য অকাতরে জীবন বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করেন না, সেই সব রাজনৈতিক দলগুলো বলছিলেন। এবং যদিও এখন সেটা কমে গেছে অনেকটা, আমি যদি সেই দৃশ্য কিছুটা দেখাতে চাই, অর্থাৎ অন্যান্য সময়ে, বিশেষ করে এখন রমজান মাস, যে কারণেই প্রথম প্রহরে যতটা না ভিড় ছিল, ঠিক এখন সেটি নেই, অনেকটাই কমে গেছে। তবে হ্যাঁ, সাধারণ মানুষ আসছেন, শিশু আসছেন তার বাবার হাত ধরে, কিংবা বয়োবৃদ্ধরাও আসছেন সেই শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য। একই সঙ্গে শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যে মাতৃভাষার জন্য এই শহীদ রফিকরা, জব্বাররা তাদের প্রাণ বিলিয়ে দিয়েছেন, সেই মাতৃভাষার টানেই এখানে, কিংবা তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা দেখছিলাম শহীদ বেদিতেই সেটি তো প্রথম প্রহর থেকে শুরু হয়েছে, এখনও আসছেন। তবে হ্যাঁ, কিছুটা কম, অন্যান্য বারের মতো নয়। এবং আমরা যেমনটি বলছিলাম যে সাধারণত বইমেলা থাকে, এবার সেই বইমেলাও নেই। সাধারণত এই পথগুলো একেবারেই যখন শ্রদ্ধা জানানো শেষ হয়, এইসব দল মত নির্বিশেষে মানুষগুলোর পথ মিশে যায় বইমেলা প্রাঙ্গণে, সেটি এবার হওয়ার উপায় নেই। বইমেলা শুরু হচ্ছে আরও 2 থেকে 4 দিন পর, যে কারণে এইসব মানুষ যারা শ্রদ্ধা জানাতে আসছেন, অন্যান্য বার আমরা যতটা দেখি শ্রদ্ধা জানানোর শেষে আশেপাশে অপেক্ষা করেন, বইমেলার গেট খুলে দেওয়ার পর তারা সেখানে প্রবেশ করার সুযোগ পান। এবার তেমনটি হচ্ছে না, যে কারণেই শ্রদ্ধা জানিয়েই সাধারণ মানুষ যারা আছেন তারা ঘরে ফিরে যাচ্ছেন। এবং আমি যেমনটি বলছিলাম, যেহেতু রমজান মাস, যে কারণেই সাধারণত সেহরির আগে থেকেই যারা এখানে এসেছিলেন তারা শ্রদ্ধা জানিয়েই ঘরে ফিরেছেন। এবং এটি এখন পর্যন্ত আমরা দেখছিলাম যে সূর্য উঠে ভাব, আকাশ ফর্সা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এখন পর্যন্ত একেবারে সাধারণ মানুষের এই সময়টাতে যে ঢল থাকে সেটি দেখা যাচ্ছে না। তবে নিশ্চয়ই সেটি সময়ের পরিক্রমায় বাড়বে। রাজনৈতিক দলগুলোর কথা বলছিলাম, সেটি তো মধ্যরাতে, বিশেষ করে যখন প্রথম প্রহরে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী তাদের শ্রদ্ধা জানিয়ে চলে যান, 12:40-এ যখন সাধারণ মানুষের জন্য এই গেটটি একেবারে খুলে দেওয়া হয় চারপাশের সাধারণ মানুষের শ্রদ্ধার জন্য,
তখন থেকে সাধারণ মানুষ আসছিলেন, একই সঙ্গে রাজনৈতিক দলগুলোও আসছিলেন এবং সেই সব নেতারা একই কথাই বলছিলেন। সেই 1952 সালের যে আমাদের যুদ্ধ কিংবা ভাষার জন্য প্রাণ বিলিয়ে দেয়া, সেটির কথাই স্মরণ করছিলেন এবং এটি সব সময় বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক এই অর্থে বাংলাদেশের মানুষ হার মানতে চায় না এবং কোনো কিছু চাপিয়েও দেয়া যায় না। সেটি যেমন সেই ভাষা আন্দোলনের সময় দেখিয়ে দিয়েছেন দামাল ছেলেরা, সেটি এখনকার ছেলেরাও সেটি করতে পিছু পা হন না, সেটিই বোঝাতে চান এইসব রাজনৈতিক নেতাকর্মী কিংবা সাধারণ মানুষ যারা আছেন। একই সঙ্গে প্রতিশ্রুতির কথাও বলতে চান এবং এই সব ভাষা আন্দোলন কিংবা এই যুদ্ধ কিংবা 71 কিংবা 24 সব কিছুই এই বাঙালির জন্য সবসময় প্রাসঙ্গিক। অর্থাৎ মানুষের কিংবা এই বাঙালির যে স্বাধিকার আন্দোলন অথবা বাঙালির যে চাওয়া পাওয়া, সেইগুলো তারা নিজেরটা বুঝিয়ে নিতে চান, যে কারণেই তারা অকাতরে প্রাণ বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করেন না। আর আমি যেমনটি বলছিলাম যে আকাশ ফর্সা হয়ে গেছে, শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর জন্য মানুষ আসছেন এবং আসবেন এবং নিশ্চয়ই যুগে যুগেই আসবেন এবং এই সব মানুষ বলছেন সেই একই কথা। ভাষার জন্য যেমন প্রাণ দিয়েছেন, যেমনটি প্রাণ দিয়েছেন এই সব দামাল ছেলেরা নিজের যে যা পাওনা সেটি আদায়ের জন্য, নিশ্চয়ই যুগে যুগে সেই পাওনাগুলো আদায় করে নেবেন এই বাঙালি, সেই কথাগুলো বলছিলেন। সেটি যেমন সাধারণ মানুষ বলছেন, রাজনৈতিক কর্মী কিংবা রাজনৈতিকভাবে যারা পরিচিত তারাও একই কথা বলছিলেন। শাওন। অহন, অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত ছিলেন 11 দলীয় জোটের সংসদ সদস্যরাও। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিরোধী দলীয় নেতা জানান, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে গিয়েছেন তারা। পরে আজিমপুরে শহীদদের কবরে দোয়া মোনাজাত করেন জামায়াত আমির। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন সহ 11 দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর কোনো আমির এবারই প্রথম শহীদ মিনারের বেদিতে ফুল দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে। সেখানে তিনি 11 দলীয় জোটের নেতাদের নিয়ে মোনাজাত করেন। পরে জামায়াত আমির গণমাধ্যম কর্মীদের জানান, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন তারা। এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। পরে জামায়াতের সংসদ সদস্য এবং দলটির শীর্ষ নেতাকর্মীদের নিয়ে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। কবরস্থানে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন, কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়। পরে জামায়াত আমির বলেন, 47 থেকে এখনও নাগরিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত রয়ে গেছে। নাগরিক হিসাবে আমাদের নাগরিক অধিকারগুলো আমরা পাইনি। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। এ সময় আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। আমাদের লড়াই অব্যাহত থাকবে শিশুদের জন্য। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সাধারণ মানুষের। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে অনেকে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। সবার হাতেই ছিল শ্রদ্ধার ফুল, প্ল্যাকার্ডে ছিল ভাষার মর্যাদা রক্ষার আহ্বান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। খালি পায়ে হাতে গুচ্ছ ফুল নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে শহীদ বেদিতে ভিড় করেন সাধারণ মানুষ। কেউ একা, কেউ পরিবারের ছোট্ট শিশুকে নিয়ে হাজির ইতিহাসের কাছে।
হচ্ছে মাতৃভাষা দিবস, শহীদ দিবস। আমরা এখানে ফুল দিতে এসেছিলাম। যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের সংকটে এসেছি এবং শ্রদ্ধা জানাতে এসেছি। আমরা রাজধানী মজুল থেকে আসছি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা শহীদ মিনারে ফুল দিতে আসছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে পালন করা হয়, কিভাবে শ্রদ্ধা জানাতে হয় সেটা দেখানোর জন্যই ইফতার করার পরে আমি ধানমন্ডি থেকে এখানে এসে হাজির হয়েছি। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকে ব্যক্তি পর্যায়ে অনেকে এসেছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। ভাষার চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বাংলা ভাষার অপব্যবহার রুখতে প্রত্যয় ব্যক্ত করেন তারা। যাদের জীবনের বিনিময়ে আজকে এই দিনটি আমরা অর্জন করেছি, তাদের সকলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলা ভাষাকে অন্য কোনো ভাষার সাথে যেন না মিলিয়ে ফেলি আমরা বরং বাংলা ভাষার সঠিক চর্চা এবং এটির গুণগত মানকে সমুন্নত রেখে যেন আমরা আগামী দিনের পথ চলা এগিয়ে যেতে পারি। বাংলার চর্চা হোক অনেক বেশি করে, এবং ছোট শিশু থেকে শুরু করে সবাই আমরা অনেক বেশি বেশি করে বাংলা চর্চা করি। বাঙালি জাতি একমাত্র জাতি যারা নিজের মাতৃভাষার মর্যাদা রক্ষা করার জন্য আমরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি। ফুল দিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো, এটি হলো একটি শ্রদ্ধা জানানোর অতি সুন্দর একটি পন্থা, যার মাধ্যমে ভাষা শহীদরা ফুলেল শ্রদ্ধায় যুগ যুগ ধরে আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবেন। মায়ের ভাষা বা মাতৃভাষা সবার কাছেই আবেগের, তাই বিলুপ্তপ্রায় সকল জাতিগোষ্ঠীর ভাষাকে বাংলা ভাষার মতো গুরুত্ব দিয়ে তা সংরক্ষণের আহ্বান জানান অনেকেই। বাংলাদেশে যে অন্যান্য জাতিগোষ্ঠী আছে এবং তাদের যে নিজেদের মাতৃভাষা আছে সেটাও মানুষ জানুক এবং বুঝতে পারুক যে বাংলাদেশ একটি বহুজাতিক দেশ, বহু ভাষার দেশ। বাংলাদেশ সরকার বাংলাদেশের যত জনগোষ্ঠী আছে, বাংলাদেশের আদিবাসী কমিউনিটির মধ্যে থেকে যারা যারা আছে সবার ভাষা সংরক্ষণ করুক। বিভিন্ন জাতিসত্তার যে ভাষা, সেই ভাষাগুলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের যে নতুন সরকার আছে আশা করব তারা সংরক্ষণে উদ্যোগ নেবেন। মধ্যরাতেও দীর্ঘ লাইন ধরে সাধারণ মানুষ শ্রদ্ধায় স্মরণ করেন বায়ান্নর রফিক শফিক জব্বারদের, যাদের হাত ধরে অধিকার আদায়ের পথ চিনে নেয় এ মাটির সন্তানেরা। মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠায় যেসব অকুতোভয় তরুণ তাদের জীবন উৎসর্গ করে গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের এই ঢল। তারা বলছেন শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি এই দিনটিতে নয়, সারা বছর বাংলা ভাষার সঠিক ব্যবহারের মধ্য দিয়েই জানানো হবে এই শহীদদের আত্মত্যাগের প্রতি বড় শ্রদ্ধা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এবার ঢাকার বাইরের চিত্র দেখে নেব। প্রথমে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, সকাল সকাল শহীদ মিনারে রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও নিশ্চয়ই সাধারণ মানুষের উপস্থিতিও আছে, সেটি জানতে চাই। শাওন ঠিকই বলেছিলেন, ঠিক ভোর থেকেই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মানুষ, অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষ, তারা প্রভাত ফেরি করে এখানে জড়ো হচ্ছেন এবং একে একে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আমি যদি ক্যামেরার মাধ্যমেই দেখাই যে বিভিন্ন সংগঠন, অর্থাৎ বেসরকারি সংগঠনের পক্ষ থেকে এই মুহূর্তে দেখছি সেটি হচ্ছে যে AFB নওগাঁ নামে একটি সংগঠন, তারা পুষ্পস্তবক অর্পণ করছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। গতকাল একেবারেই সন্ধ্যা থেকেই কিন্তু মানুষ এখানে জড়ো হতে থাকে এবং ঠিক প্রথম প্রহর 12টা 1 মিনিটে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। প্রথমে রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশেষ করে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য, তিনি পুষ্পস্তবক অর্পণ করেন, জাহিদুল ইসলাম ধলু। এরপরে জেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ পরিবারের পক্ষ থেকে, একই সাথে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধাগণ, তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেন এবং 24-এর আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তারা, এবং সেই থেকে কিন্তু চলছে। ঠিক এখন প্রভাত ফেরি শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসছেন, শিক্ষকরা আসছেন, নানা শ্রেণী পেশার মানুষ তারা ফুল নিয়ে এই বেদিতে শ্রদ্ধা জানাচ্ছেন, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাদেরকে স্মরণ করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি নওগাঁর যারা ভাষা সৈনিক ছিলেন তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে এসেছেন এবং তারা এই শহীদ মিনারে, নওগাঁর কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির মোড়, এখানে এসে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষদেরও আমরা কিন্তু দেখছি তারা
এসে শ্রদ্ধা নিবেদন করছেন এবং শহীদদের প্রতি যে তাদের যে ভালোবাসা, এই যে মিনার অর্থাৎ এই যে শহীদ মিনার, সেই মিনারের প্রতি যে ভালোবাসা এবং শহীদ মিনার যে একটি শক্তির প্রতীক, একটি আন্দোলনের প্রতীক এবং এটি যে বারবার করে জাতির বিভিন্ন সংগ্রামে যে একটি শক্তি প্রেরণাদায়ক একটি প্রতীক, সেই প্রতীকের পাশে এসে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। গত বছরও আমরা দেখেছি এই সময়টা একেবারে মানুষের লোকারণ্য হয়ে ওঠে। আজকেও কিন্তু আমরা দেখছি যে খুব ভোর থেকে মানুষজন আসতে শুরু করেছে, বিশেষ করে শিক্ষক শিক্ষার্থীরা তারা কিন্তু ছুটে আসছেন। এবং গতকাল সন্ধ্যা থেকে যেটি বলছিলাম যে রাত 12টা 1 মিনিট থেকে শুরু হয়েছে, সেই থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন চলছে এবং বিশেষ করে এখন অর্থাৎ ভোর প্রভাত ফেরি শেষে অনেকেই মিছিল নিয়ে আসছেন, মুখে কিন্তু সেই ভাষার গান, সেই ভাষার শ্রদ্ধা, ভাষার প্রতি যে ভালোবাসা এবং ভাষা শহীদদের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকে যে ভাষার গান আছে সেই গানগুলো কিন্তু গাইতে গাইতে শ্রদ্ধা নিবেদন করতে আসছে মানুষ। এবং আমরা এখন দেখছি যে বিভিন্ন দিক থেকে আসলে শহরের চারিপাশ থেকে কিন্তু মানুষজন শ্রদ্ধা নিবেদন করতে আসছে। এটি চলবে, উন্মুক্ত থাকবে। এবং আরেকটি বিষয় বলে রাখি শাওন, সেটি হচ্ছে এই শ্রদ্ধা নিবেদনকে ঘিরে কিন্তু শহীদ মিনার এলাকায় বেশ একটা শোরগোল পড়ে গেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু মোতায়েন আছে যাতে করে কোনো বিশৃঙ্খল কোনো ঘটনা না ঘটে, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। শাওন, অনেক ধন্যবাদ শফিক ছোটন আপনাকে। দর্শক, এ পর্যায়ে একটু কুষ্টিয়ায় যেতে চাই। সহকর্মী রুহুল আমিন বাবু যুক্ত হচ্ছেন। বাবু, এখন পর্যন্ত কোন কোন সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে? শাওন, আজকে রাত 12টা 1 মিনিটে কুষ্টিয়ার ডিসি কোর্ট চত্বরে এখানে শহীদ বেদিতে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন মূলত প্রশাসনিক কর্মকর্তারা, অর্থাৎ প্রশাসনের যারা রয়েছে তারা শ্রদ্ধা জানিয়েছেন। এখন পর্যন্ত আমি ঠিক ভোরবেলাতে এখানে এসে পৌঁছেছি। এখন পর্যন্ত রাজনৈতিক বা অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা এখন পর্যন্ত আসেনি, তারা হয়তো কিছুক্ষণের মধ্যে আসবে। আর আমরা যেটা দেখতে পাচ্ছি, অনেকেই গভীর রাতে তারা প্রশাসনিক এবং জেলা পরিষদ বা জেলা প্রশাসনের যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা এসে এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আর এখন কিন্তু খুব ভোরবেলায় কিছু কিছু মানুষ এখন কুষ্টিয়াতে আসতে শুরু করেছে, আমরা সেটিও দেখতে পাচ্ছি, যদিও খুব কম এখন। তারপরও প্রশাসনিক যে কর্মকাণ্ড বা ডিসি কোর্ট চত্বরে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু তারা ঠিক রেখেছেন এবং হয়তো আর কিছুক্ষণের মধ্যেই অন্যান্য যেসব সংগঠন রয়েছে তারা এসে পৌঁছাবে। আর আপনি জানেন যে আসলে রমজানের কারণেও কিন্তু অনেকেই এখন পর্যন্ত হয়তো বেরোতে পারেনি, তারাও হয়তো বের হবেন এবং তারপরেই কিন্তু এসে এই শহীদ বেদিতে তারা শ্রদ্ধা জানাবেন। এবং আসলে এই ভাষা শহীদদের যে গুরুত্ব, আসলে সেটি কিন্তু এই ভাষা শহীদদের যে গুরুত্ব সেটি কিন্তু যথাযথভাবেই পালন করা হচ্ছে এবং যা কিছু প্রয়োজন সব ব্যবস্থায় কিন্তু গ্রহণ করা হয়েছে। শাওন, অনেক ধন্যবাদ বাবু আপনাকে। সবশেষে চুয়াডাঙ্গার খবর জেনে নেব। সহকর্মী জিসান আহমেদ সঙ্গে আছেন। জিসান, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ কি বলছেন? শাওন, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর অর্থাৎ রাত 12টা 1 মিনিট থেকেই কিন্তু চুয়াডাঙ্গার যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারের বেদিতে বিভিন্ন স্তরের মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন। বিশেষ করে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য তারা পুষ্পস্তবক অর্পণ করার পরেই কিন্তু সাধারণ মানুষের জন্য এই শহীদ বেদি উন্মুক্ত করে দেওয়া হয়। এবং প্রথম প্রহর থেকে এখন যেহেতু সকাল হতে চললো, আমরা দেখছি যে বিভিন্ন স্তরের লোকজন, বিভিন্ন পর্যায়ের লোকজন তারা আসছেন এবং ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি কিন্তু আসলে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। আর কিছুক্ষণ পরে প্রভাত ফেরি শুরু হবে, অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব কোমল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন তাদের শিক্ষাঙ্গনে এবং সেই কিছুক্ষণ পরেই সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা বের হয়ে এই যে কেন্দ্রীয় শহীদ মিনার অর্থাৎ
চুয়াডাঙ্গা সরকারি কলেজের যেই শহীদ মিনারটি রয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এসে উপস্থিত হবেন এবং সেখানেই কিন্তু আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। প্রভাত ফেরির পরেও আমরা যেটা জেনেছি যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ঠিক এই শহীদ বেদিতেই রাত সকাল 9:30টায় কবিতা আবৃত্তি এবং উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়েছে। এরপরে ডিসি সাহিত্য যেই হিল রয়েছে ডিসি সাহিত্য চত্বর সেখানে কিন্তু আলোচনা সভার আয়োজন করা হয়েছে। একই সাথে বাদ জোহরে ভাষা শহীদদের প্রতি বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এখানে যারা আসছেন তারা কিন্তু আসলে বারবার একটি বিষয় বলছেন যে এই যে 21 ফেব্রুয়ারি মানে মাথা নত না করে 21 ফেব্রুয়ারি আমাদের আত্মমর্যাদা। নিশ্চয়ই তাই, 21 মানে মাথা নত না করা। জিশান, অনেক ধন্যবাদ আপনাকে। 21 মানে মাথা নত না করা, 21 মানে হার না মানা এক জাতির ইতিহাস। 21-এর চেতনায় উদ্বুদ্ধ আর গর্বিত প্রজন্মের গন্তব্য আজ শহীদ মিনার, যেমনটি জানাচ্ছিলাম সকাল থেকেই। আরও একবার যাব, আমার সহকর্মী আহমেদ রেজা আছেন শহীদ মিনারে, যাচ্ছি তার কাছে। রেজা, শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের ভিড় এই মুহূর্তে কেমন দেখছেন, কি বলছেন তারা? শাওন, আসলে 2 থেকে 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেগুলো একটু জানিয়ে রাখা ভালো। যে আপনি জানেন আজকে যে রমজান চলছে এবং রমজানের মধ্যে এবারের 21শে ফেব্রুয়ারি পড়েছে, ফলে সেহরির পর্ব শেষ করে অনেকেই এখন পর্যন্ত এই যে জাতীয় শহীদ মিনার রয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনার, সেটিতে আসলে এখন পর্যন্ত এসে যেই সংখ্যাটা তুলনামূলকভাবে অন্যান্য সময় আমরা দেখি সেটির সংখ্যাটা কিছুটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যাটা আসলে বাড়বে বলে আমাদের ধারণা। তবে এবং এর একই সাথে আরও দুটি যে তথ্য সেটি একটু জানিয়ে রাখছি আপনাকে। প্রথমত হচ্ছে যে ৭৪ বছর ধরে এই যে গৌরব বাংলাদেশ, পুরো বাঙালি জাতি তারা বহন করছে এবং ২৬ বছর ধরে পুরো বিশ্বই আসলে সেই গৌরবের অংশীদার। অর্থাৎ ১৯৫২ সালের কথা যদি আমি আপনাকে একটু জানাই যে ৫২ সালের এই ভাষার জন্য রক্তদান করা একমাত্র জাতি তারা, ভাষা এবং জীবনের বিনিময়ে তারা মূলত সেই যে ভাষার অর্জন, অধিকারের অর্জন, সেটি আসলে তারা ছিনিয়ে এনেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে। এবং সেই পাকিস্তান সরকার তখন একমাত্র উর্দুকেই বলছিলেন যে তাদের রাষ্ট্রভাষা হবে, যেটিকে আসলে 1956 সালে পরবর্তীতে সংবিধানে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি আলাদাভাবে অর্জন করে নেয়। ফলে এই যে সময়ের কাল অর্থাৎ 1952, 1956 এবং বিশেষ করে স্বাধীন বাংলাদেশে 2000 সাল, সেটি কিন্তু আলাদা একটা মাইল ফলক। 2000 সালে যেটি যে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যার ফলে আসলে পুরো বিশ্বেই যে ভাষার যে একটি বৈচিত্র্য এবং ভাষার যে অধিকারের যে জায়গাটি, সেটি আলাদাভাবে সকলের কাছে সমানভাবে সমাদৃত হয়। এবং তারপর থেকে এখন কিন্তু আপনি জানেন যে 21শে ফেব্রুয়ারি যেমন বাংলাদেশের তেমনি পুরো বিশ্বেরও। এবং একটু আগে আপনি বলছিলেন যে প্রতিবারের 21 একটি বার্তা কিন্তু পুরো জাতিকে দেয়। সেটির একটি অন্যতম হচ্ছে 21 মানে মাথা নত না করা, 21 মানে এগিয়ে যাবা, আর একটি দিন, একটি তারিখ, একটি সংখ্যা। ফলে সেইটিকে ঘিরে কিন্তু এবারও যে বাংলাদেশের গণতান্ত্রিক যে অগ্রযাত্রা হচ্ছে, আপনি জানেন যে গত 2 বছরে নানা চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশের যে একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে এখানে সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে যে এবারের 21 যে অন্যরকম বার্তাটি দিবে সেটি হচ্ছে যে গণতান্ত্রিক যে যাত্রাটিকে বা পথটিকে আরও ঋদ্ধ করবে এই যাত্রার মাধ্যমে, এই সামিল হওয়ার মাধ্যমে। এবং 21 আরও একবার জানান দিবে 21 মানে মাথা নত না করা। এবং আপনি আরেকটু এইখানে যারা আমরা আসছিলাম, ইতিমধ্যে আমরা দেখছিলাম যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী মানুষ কিন্তু ইতিমধ্যে এসে যুক্ত হয়েছেন। শাওন, আপনি দেখছিলেন যে অনেকে সেহরি পর্ব শেষ করে কিন্তু ইতিমধ্যে এই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এসে উপস্থিত হয়েছেন, সমবেত হয়েছেন এবং তারা তাদের এখানে এসে ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদেরকে স্মরণ করছেন। এবং এখানে আসার পরে অনেকে আমি ইতিমধ্যে দেখেছি খুব সকালেই কিন্তু তারা বিভিন্ন অর্থাৎ যে আগামী প্রজন্ম রয়েছে সেই আগামী প্রজন্মের সদস্যদেরও কিন্তু নিয়ে এসেছেন। অর্থাৎ এই যে বাংলাদেশ এবং বাঙালি জাতির যে গৌরবান্বিত ইতিহাস, সেটির সাথে পরিচয় করিয়ে দেবার জন্য, সেই পরিচয় করিয়ে দেবার জন্যই কিন্তু একটি অনন্য অংশ হিসেবে আমরা দেখেছি যে বিভিন্ন বয়সী মানুষ
মানুষের উপস্থিতি এখানে ঘটেছে এবং বিভিন্ন বয়সী মানুষ এবং আগামী প্রজন্মের অংশ হিসেবে যারা আছেন তাদেরকেও এখানে নিয়ে এসেছেন এবং সেটি হয়তো বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যা এবং সেই কার্যক্রম আরও ব্যাপ্তি এবং পরিসরে বৃদ্ধি পাবে। শাওন। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে। 21 এই তারিখটাই বাংলা আর বাঙালির জন্য অকৃত্রিম আবেগের। রক্তের দামে কেনা বাংলা ভাষায় কথা বলেন বিশ্বের প্রায় 30 কোটি মানুষ। হাজারো ভাষার ভিড়ে বাংলার অবস্থান সপ্তম। যারা প্রবাসে থাকেন তারাও বাংলার জন্য হন আবেগতাড়িত। আবার ভিনদেশিরাও বাংলাদেশে এসে মায়ায় পড়েন এই ভাষার মাধুর্যের। মায়ের মুখের মধুর ভাষা নিয়ে ভাবাবেগের কথা জানাচ্ছেন আহমেদ রেজা, ছবি তুলেছেন লুৎফর রহমান। বরফাচ্ছাদিত কানাডার আলবার্টা শহর, এখানেই বসবাস দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানো মুহতামিম নাইমের। দীর্ঘ প্রবাস জীবনেও তিনি কাটাতে পারেননি বাংলা ভাষার মায়া। একটু সুযোগ মিললেই বলতে চান মাতৃভাষা, আড্ডাটাও দিতে চান ঠিক বাংলায়। কানাডায় বসবাসরত অন্যান্য বাংলাদেশিদের মধ্যেও রয়েছে ভাষার জন্য এমন অতল মায়া। বাংলা আমার কাছে শুধু একটি ভাষা নয়, এটি আমার শেকড়, আমার অনুভূতি এবং আমার আত্মার ঠিকানা। বাংলায় কথা বললেই মনে হয় যেন আমি আবার বাংলাদেশে ফিরে গেছি। সারাদিনের পরে নিজের ভাষায় যদি একটু মারতে না পারি, এটা যে আসলে আমরার ভিতরে কতটা হাহাকার তৈরি করে আপনারা আসলে বিদেশ না এলে বুঝতে পারতেন না। বাংলার প্রতি নারী ছেঁড়া টান ইউরোপীয় দেশ ফ্রান্স কিংবা দক্ষিণ আফ্রিকাতেও একই রকম। আমার অনেক ভালো লাগছে যে বাংলা ভাষা শিখছি। বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, সেই উদ্দেশ্য ধরেই আমাদের এই বাংলা স্কুলের সূচনা। বাংলা জানাটা আমাদের বাঙালি বাচ্চাদের জন্য খুবই জরুরি। ভিনদেশ লেখাপড়াও বিদেশি কারিকুলামে। যুক্তরাষ্ট্র থেকেও বাংলার প্রতি গভীর মমতার কারণে বাবা মায়ের ইচ্ছাতেই মাতৃভাষা শিখছে এই শিশু। আমি বনু ইসলাম বাংলাদেশে। আমি জানি না কেন রাইট করতে বাংলা আর রিড করতে বাংলা। আবেগতাড়িত বিষয়টা বাংলাদেশেও কম নয়। পেশাগত কাজে এসে ফ্রান্সের জুলিয়েন শিখেছেন বাংলা, ধারণ করেছেন বাংলার কৃষ্টি সংস্কৃতি। তার কাছে এই ভাষা মায়ায় জড়ানো মিষ্টি অনুভূতি। 6-7 বছর বাংলা শিখছি আপনার ভাষা। এই ভাষাটা খুব পছন্দ করি, এমনকি মায়া হচ্ছে আমার সবচেয়ে প্রিয় শব্দ বাংলায়, আর নিরিবিলি, ওই দুইটা খুব পছন্দ করি। বাংলায় লিখতেও পারা জুলিয়েন জানেন ভাষা দিবস অর্জনের পেছনে বাংলার সন্তানদের আত্মত্যাগের গল্প। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সে কথাই স্মরণ করে জানালেন শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা। 1952-তে এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র তাদের ভাষা অধিকার জন্য মিছিল করেছিল। হচ্ছে পাকিস্তানরা তাদের উপরে গুলি করেছিল, আর এই কারণে রক্ত দিয়েছে, মারা গিয়েছে ভাষার জন্য। এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো এই কারণে দেশের বাইরেও সেলিব্রেশন হয়, ফ্রান্সে, ইউরোপে, ইউএসএ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন পুরো বিশ্বের, কিন্তু ভাবাবেগ এবং অর্জনের ইতিহাসের শিকড় এই বাংলা আর এখানকার মানুষের। 827 কোটি মানুষের এই পৃথিবীতে ভাষার সংখ্যা রয়েছে 7168-টিরও বেশি, যার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি যোগাযোগের মাধ্যম সেই ভাষার জন্য রয়েছে আলাদা বিশেষ দিনও, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিগণিত। সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অর্জনটা শুরু হয়েছিল বাংলাদেশ থেকেই, এবং যার জন্য দিতে হয়েছে প্রাণ, অর্থাৎ ভাষার অধিকার রক্ষায় বাঙালি জাতি তাদের প্রাণ দিয়েছিল, এবং যা জাতি হিসেবে আমাদেরকে অনন্য গৌরবের স্থানে নিয়ে গেছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।
এবার অন্যান্য খবর। ভোটের 48 ঘন্টার মধ্যে নির্বাচনী এলাকায় ব্যবহৃত প্রচার সামগ্রী প্রার্থীদের নিজ দায়িত্বে অপসারণের নির্দেশনা থাকলেও লক্ষ্মীপুরে তা মানা হচ্ছে না। ভোট গ্রহণের কয়েকদিন পেরিয়ে গেলেও প্রধান সড়ক ও অলিগলি এখনও নির্বাচনী ব্যানার ফেস্টুনের দখলে। নির্বাচন কমিশন কিংবা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঘোষণা হয়েছে ফল। এমপিদের শপথ শেষে দায়িত্ব নিয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও, কিন্তু বিভিন্ন স্থানে এখনও ভোট চেয়ে প্রার্থীদের ব্যানার ফেস্টুনে শহরের সৌন্দর্য নষ্ট করছে। লক্ষ্মীপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঢেকে আছে রাজনৈতিক দলের নির্বাচনী ব্যানারে। এছাড়াও সড়কের পাশের গাছ, বৈদ্যুতিক খুঁটি সহ নানান স্থাপনা ঢেকে আছে নির্বাচনী ফেস্টুন, ব্যানার ও নানা বিজ্ঞাপনে। 48 ঘন্টার মধ্যে এই যে ব্যানার ফেস্টুনগুলো অপসারণ করার কথা, প্রার্থীরাও তাদের পক্ষ থেকে সরাচ্ছে না, প্রশাসনও কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না। কেন যে সরানো হচ্ছে না, আসলে প্রশাসনের উদ্যোগ নেওয়া দরকার। আইন অনুযায়ী ভোট শেষে 48 ঘন্টার মধ্যে প্রচারণার সামগ্রী প্রার্থীর নিজ দায়িত্বে অপসারণের নির্দেশনা থাকলেও মাঠ পর্যায়ের প্রয়োগ নেই। দ্রুত ব্যানার ফেস্টুন অপসারণ করে শহরের সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি সচেতন মহলের। জনপ্রশাসন যে দায়িত্বে আছেন উনি যেন অতি সত্বর ওনার যে পরিচ্ছন্ন বাহিনী ওদেরকে দিয়ে যেন এগুলো সরানো হয়। এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যেন পৌরসভা এবং প্রত্যেকটা উপজেলায় যেন এই সমস্ত ব্যানার ফেস্টুনগুলো অপসারণ করে ফেলে। পৌর প্রশাসক বলছে প্রার্থীদের সঙ্গে কথা বলে এগুলো অপসারণে উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্ট যারা নেতৃবৃন্দ আছেন ওনাদের সাথে কথা বলবো, ওনাদেরকে আমরা অনুরোধ করব এগুলি সরিয়ে নেওয়ার জন্য। আশা করি ওনারা আমাদের অনুরোধে সাড়া দিবেন। এরপরেও যদি কিছু না হয় সেক্ষেত্রে আমরা পৌরসভার উদ্যোগে এগুলি সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিব। এবারের নির্বাচনে লক্ষ্মীপুরের 4টি আসনে 29 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সবকটি আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। শামস তাবরিদ উচ্ছ্বাস, যমুনা নিউজ। রমজানের প্রথম সপ্তাহেই উৎসবের রং লেগেছে কেনাকাটায়। উৎসবের আমেজ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে। রোজার শুরু থেকেই ভিড় করছেন ক্রেতারা। তরুণীদের পছন্দের শীর্ষে যেমন রয়েছে পাকিস্তানি নকশার আভিজাত্য, তেমনি ক্রেতাদের অনেকেই ঝুঁকেছেন আরামদায়ক সুতি পোশাকের দিকে। নিজেদের চাহিদাকে বিসর্জন দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে ব্যস্ত পরিবারের কর্তা ব্যক্তিরাও। ঈদের আনন্দ যেন আগেই ডানা মেলেছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে। রমজানের প্রথম সপ্তাহেই উৎসবের আমেজ। এই শপিং মলে পা রাখলেই বোঝা যায় ঈদ কেনাকাটা এখন শুধু প্রয়োজন নয়, যেন এক বড় উৎসব। প্রখর গরমের কথা মাথায় রেখে এবার ক্রেতাদের প্রধান পছন্দ আরামদায়ক সুতি কাপড়। বাহারি রং আর আধুনিক নকশার সুতি 3 পিস ও শাড়ির দোকানে তাই নারীদের ভিড় দেখা যায় বেশি। তবে তরুণীদের ঝোঁকটা এবারও আবর্তিত হচ্ছে পাকিস্তানি ডিজাইনের পোশাকে। ডিজিটাল প্রিন্ট, সিকোয়েন্স আর গর্জিয়াস এমব্রয়ডারির পাকিস্তানি লন কিংবা অর্গানজা এখন তরুণীদের ফ্যাশন স্টেটমেন্ট। ট্রেন্ডি লুক আর আভিজাত্যের মিশেলে এই পোশাকগুলো যেন ঈদ ফ্যাশনের কেন্দ্রবিন্দু। সামনে একটু গরমও আছে, তাই একটু সুতিটাই প্রেফারেন্স দিচ্ছে বেশি, যাতে একটু কমফোর্টেবল পড়তে পারে। ড্রেসের কালেকশনগুলো অনেক ভালোই। এবারে আমি একটু সিম্পল এখন অর্গানজা আর 3 পিস কাইন্ড খুঁজছি। প্রোডাক্টের কোয়ালিটি, তারপর ডিজাইন আগের থেকে অনেক চেঞ্জ, যেহেতু ঈদ উপলক্ষে তারা নতুন নতুন জিনিস লঞ্চ করেছে, তো আমরা হ্যাপি। তার প্রোডাক্টগুলো আমাদের ভালো লাগতেছে। পিছিয়ে নেই বাড়ির ক্ষুদে সদস্যরাও। শিশুদের পোশাকে রঙের বৈচিত্র্যের ছোঁয়া চোখে পড়ার মতো। সন্তানদের হাসি মুখ দেখতে অভিভাবকরা ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে। তবে এই কেনাকাটার মহোৎসবে বরাবরের মতো ত্যাগের ভূমিকায় ঘরের কর্তারা। স্ত্রী সন্তানদের পছন্দের তালিকা মেলাতেই তাদের সব ব্যস্ততা। নিজেদের পাঞ্জাবি বা শার্ট কেনায় যেন এক অদ্ভুত অনীহা আর অবহেলা। নিজেরটা আসলে ওইভাবে শপিং ঈদে তো ওইভাবে আমি শুধু একটা পাঞ্জাবি কিনবো আর কি। দুটো শাড়ি কিনেছি, আর 2টা কিনবো, সিম্পল 2টা কিনবো। আর বৌমা আছে একটা, ওর জন্য আগে শাড়ি কিনে ফেলছি, ছেলের জন্য লাগবে না, টুকিটাই কিছু দিয়েছি, ওটা কিন্তু এস্টাবলিশ ছিলাম। আর আমি আমার জন্য একটা পাঞ্জাবি, এগুলো না একদম সিম্পল, এই যে হোয়াইট পাঞ্জাবির মধ্যে কোনো কাজ নাই কর্ম নেই, একদম ফ্ল্যাট ফালে কিনবো না। বেচে কেনায় সন্তুষ্ট বিক্রেতারাও। এবছর সুতি এবং আরামদায়ক কাপড়ের উপর জোর দেওয়া হয়েছে, এমনটাই বলছে দেশীয় ব্র্যান্ডগুলো। বাহারি রঙের পাশাপাশি আভিজাত্যের ছোঁয়া রাখতে প্যাটার্নে আনা হয়েছে নতুনত্ব। ফ্যামিলি সিরিজের পাশাপাশি আমাদের গরমের জন্য অনেক কিছু করা হয়েছে। মেয়েদের সালোয়ার কামিজ,
তারপরে শাড়ি, ছেলেদের পাঞ্জাবি, শর্ট কুর্তা। গ্র্যাজুয়ালি আমাদের প্রোডাক্টগুলো আসবে, সব প্রোডাক্ট আমরা একসাথে ঈদের প্রথম সপ্তাহ থেকে দিয়ে দিচ্ছি না। মোটামুটি আমাদের 10-12 রোজা পর্যন্ত 15 রোজা পর্যন্ত আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসবে। পাকিস্তানি টাইপের কিছু টু পিসগুলি আসছে যেগুলি একেবারেই ডিফারেন্ট, আর এগুলি এখন বর্তমানে বাংলাদেশের মেয়েদের সবচেয়ে ভালো চয়েস। নিরাপত্তা আর শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশের কারণে কেনাকাটার অভিজ্ঞতা এখানে স্বস্তিদায়ক। দিন যত গড়াবে এই ভিড় আর উৎসবের আমেজ আরও বাড়বে, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। রমজানের প্রথম সপ্তাহের এই উৎসবমুখর পরিবেশ জানান দিচ্ছে এবারে ঈদের আনন্দটা হবে বেশ জাঁকজমকপূর্ণ। ক্রেতাদের চোখে মুখে নতুন পোশাকের খোঁজ আর বিক্রেতাদের ব্যস্ততা সব মিলে এই কেনাকাটা চলবে চাঁদ রাত পর্যন্ত। তাই ভিড় বেড়ে যাওয়ার আগেই সেরে নিন আপনার ঈদের কেনাকাটা। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। আড়তে সস্তায় মিললেও পেঁয়াজের কাঁচা বাজারে প্রভাব পড়েনি। দোকানিরা বলছেন রমজানের আগেই মজুত করেছিলেন, তখন বাজার মনিটরিং করে দাম কমালে সবাই উপকৃত হতো। যদিও আড়তদার চাষিদের দাবি বাজারে পর্যাপ্ত যোগান রয়েছে, কদিন বাদেই হালি পেঁয়াজও বাজারে উঠবে, তাই দাম বৃদ্ধির যৌক্তিকতা নেই। রমজানের আগ মুহূর্তে হুট করে বেড়ে যায় পেঁয়াজের ঝাঁজ। 10-15 টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হয় 60 থেকে 75 টাকা পর্যন্ত। তবে স্বস্তির খবর, এবার লাগাম টেনে ধরা গেছে ঊর্ধ্বগতির, দাম আবার কিছুটা পড়েছে। এখন যেটা আছে এটা চলমান, তবে আমার মনে হচ্ছে আরেকটু যদি কমতো তাহলে মনে হয় আমাদের আরেকটু উপকার হতো। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাড়াচ্ছে, যেহেতু 2-3 দিনের মধ্যেই দামটা কমে যাচ্ছে, তার মানে বাজারে স্টক ছিল কিন্তু তারা ইচ্ছা করেই জিনিসটার দাম বাড়িয়েছে। রাজধানীর আড়তগুলোতে ভালো জাতের মুড়িকাটা পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 50 টাকায়, মাঝারি মান মিলছে 30 থেকে 45 টাকাতেই। পাইকারি বিক্রেতারা জানান নির্বাচন, সরকারি ছুটি মিলিয়ে কদিন সরবরাহে ঘাটতিতে হঠাৎ দাম বাড়ে, কিন্তু এখন অভিযানও চলছে নিয়মিত, দামও তাই নিয়ন্ত্রণে। 55-52 সেটা এখন 40-45 বিক্রি হচ্ছে, আর সর্বনিম্ন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা। কিছুদিন আগে নির্বাচন হয়েছে, গাড়ি ঘোড়া বন্ধ ছিল, আপনার লোকজন সব দেশে চলে গেছিল, পেঁয়াজ উৎপাদন একটু কম হয়েছিল, মানে তোলা কম হয়েছিল, এর কারণে বাজারটা গ্যাস করে বাইরে গেছিল। অবাক করা বিষয়ে কাঁচা বাজারে ঠিক উল্টো চিত্র। আড়তে সস্তায় পেঁয়াজ মিললেও এখানে সেই 60 টাকা কেজিতেই বিক্রি। বিক্রেতারা বলছেন রমজানের আগেই তারা পণ্যের মজুত করেছেন, অভিযান তখন চালিয়ে দাম নিয়ন্ত্রণে আনতে পারলে সুফল পেত সবাই। 56 থেকে 57 টাকা তখন যদি গভর্নমেন্ট একটু দেখভাল করতো তাহলে দামটা আরো কম পড়তো। এখন রোজার মাসে আমরা আরো কমে বিক্রি করতে পারতাম, এখন যে দাম কমে গেছে, মেস্টেড ঢুকছে এই প্রথম রোজার পরে। আড়তদাররা বলছেন এবার পেঁয়াজের ফলন ভালো, এছাড়া কদিন বাদেই হালি পেঁয়াজ বাজারে উঠবে, তাই রমজানে দাম বৃদ্ধির যৌক্তিকতা নেই। যদিও চাষিদের দাবি দাম বাড়ুক কমুক, লাভের গুড় তাদের ভাগ্যে নেই। যে দাম এতে কৃষক বাঁচে না, নিম্ন 2018 থাইলি তো কৃষক বাঁচে। হালি পেঁয়াজটা অর্থাৎ বাদাই রাখার জন্য যে পেঁয়াজটা আবাদ হয়েছে সেই পেঁয়াজটা এখন আস্তে আস্তে উঠতেছে, যার কারণে পেঁয়াজের বাজারটা এরকমই স্বাভাবিক থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এবার অন্তত প্রমাণ হলো যোগান স্বাভাবিক করা গেলে আর তদারকি বাড়ালে নিয়ন্ত্রণে আনা যায় দাম, তাই সারা বছরই মনিটরিং জোরদারের তাগিদ সকলের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। ইরানকে পারমাণবিক চুক্তিতে বাধ্য করতে প্রাথমিকভাবে সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম। বেশ কয়েকটি সূত্র জানিয়েছে অনুমোদন পেলে কয়েকদিনের মধ্যেই চালানো হতে পারে হামলা। প্রাথমিকভাবে টার্গেট হতে পারে ইরানের কয়েকটি সামরিক বা সরকারি স্থাপনা। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের দাবি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে তেহরানকে, তা না হলে আরও বিস্তৃত সামরিক অভিযান চালাতে পারে ওয়াশিংটন, যার লক্ষ্য হতে পারে তেহরানের শাসন ব্যবস্থাকে উৎখাত করা। অন্যদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা পৌঁছাতে ইরানের হাতে 10 থেকে 15 দিন সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, না হলে খুব খারাপ কিছু ঘটবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আর এই ছিল যমুনা নিউজে। ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন।